হতে পারে যে যখন উনি কলেজের সেই ভয়ানক পরিবেশে পৌঁছন তখন ওনার এই স্প্লিট পার্সোনালিটি বেরিয়ে আসে, আর আজ উনি নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসে এই সমস্ত আশ্চর্য কথাবার্তা বলছেন। এই সমস্ত মার্ডার উনিই করেছেন। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? ওই কলেজে ভূত আছে। কলেজে কিচ্ছু ছিল না স্যার। আমার মনে হয় এই কেস নিয়ে আমাদের আর ভাবা উচিত নয়। হ্যাঁ বস, শি ইজ আ সাইকো কিলার। স্যার আপনি এই কেসটা ছেড়ে দিন। বাঁচাও। আরে বলছি কি হয়েছে তোর? কি হয়েছে? ওদিকে ওই ঘরে ওখানে কি আছে? চল দেখি, চল চল চল। আরে চল না ভাই, চল। কি আছে? আরে কিছুই তো নেই এখানে। হ্যাঁ, দেখ না, কিছুই নেই। আমি নিজের চোখে দেখলাম যে ওই স্টুডেন্টটা আত্মহত্যা করেছে। বদলি তোর অবস্থাও না ওই মহিলার মতো হয়েছে যে এখানে ভূত দেখেছিল। আরে ওটা তো মেন্টাল কেস ছিল, মেন্টাল। তোর প্রবলেম কি তুই জানিস? এটা এটা রাত দিন গেলা বন্ধ কর ভাই, নাহলে তুই নিজেও ভয় পাবি আর আমাকেও ভয় পাওয়াবি। মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, কিন্তু নেশা তো এখন কেটেই গেছে। চল চল, খেয়ে শুয়ে পড়। বস এবার কি করবে? কেসটা ছেড়ে দেবে? সেটা তো আমি ভাবছি শ্রবণ। টেডি স্যার, পুলিশের রেকমেন্ডেড ডক্টর মুখধার পুরো চেক আপ করে এই রিপোর্টটা দিয়েছেন। এটা ক্লিনিক্যাল আর মেন্টাল টেস্টের ফল। বস এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম এটা যে কোনো প্রবলেম নেই। দেখো মমতা, যদি যেরকমটা তুমি বলছো যে ওখানে কলেজে যদি কোনো ভূত প্রেত বা আত্মার বসবাস হতো, তো আমার সহায়ক যখন ওখানে গিয়েছিল ও কিছু দেখতে পেত, শুনতে পেত, সেও এরকমটা কিছু অনুভব করতো, কিন্তু এরকমটা কিছু হয়নি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন মিস্টার পাঠক? ওই কলেজের মধ্যে ভূত আছে। কোয়েল ঠিকই বলেছিল। ওই ছেলেটা যে 12 বছর আগে আত্মহত্যা করে নিজের প্রাণ দিয়েছিল, আজও ওর আত্মা ওই কলেজেই ঘুরে বেড়াচ্ছে, আর ওই সমস্ত খুন করেছে। আর মদনকে তো আমার নিজের চোখের সামনে। সব এক্সিট ডোর বন্ধ, মোবাইল ফোনও চলছে না। এই কলেজ তো আমাদের কাছে কবরস্থান হয়ে উঠেছে। ভাবিনি এই ডকুমেন্টারি শুটের জন্য আমাদের এত খেসারত দিতে হবে। হ্যালো বিকাশ, বিকাশ, বিকাশ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। বিকাশ এই কলেজে কিছু আছে। বিকাশ প্লিজ, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। বিকাশ অলরেডি নিরঞ্জন মারা গেছে, কোয়েল আর ভারতও মারা গেছে। বিকাশ প্লিজ সেভ আস। বিকাশ কল দ্য পুলিশ এন্ড কাম হিয়ার। বিকাশ হ্যালো, আর ইউ লিসনিং? বিকাশ হ্যালো হ্যালো, এখান থেকে শুধু তোমার মৃত্যু তোমায় নিয়ে যেতে পারে। সুজিত, মদন, 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 সুজিত, মদন, মদন। মদন, 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 মদন। সুজিত, আমি এখানে। কোথায় তুমি মদন? তোমার পেছনে। কোথায়? সুজিত, আমাকে এখান থেকে বের করো। সুজিত, ও আমাকে মেরে ফেলবে। সুজিত, সুজিত, আমাকে প্লিজ হেল্প করো। সুজিত, প্লিজ টেক মি আউট অফ হিয়ার। সুজিত, মদন, ও আমাকে টেনে নিচ্ছে। সুজিত, মদন দাঁড়াও। সুজিত, ও আমাকে টানছে। সুজিত, সুজিত, দাঁড়াও মদন, হোল্ড, আমি দেখছি। সুজিত। আর তারপর মদন ওই স্ক্রিনের ভেতর গিয়ে হারিয়ে যায়। ইওর অনার এমন হারিয়ে যায় তাকে আজও পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? ইয়নার, মদন খোসলা ওই দলের, ওই গ্রুপের একমাত্র সদস্য যার মৃত শরীর এখনো পাওয়া যায়নি। কারণ ইওর অনার, ওই আত্মা ওকে নিজের সাথে অন্য জগতে নিয়ে গিয়েছে। তাই
আপনি কোন দুনিয়ায় ছিলেন? এখানে এটা কেন বলছেন না যে আপনি মদনকে মেরে বডি অন্য কোথাও লুকিয়ে রেখেছেন? আমি কাউকে মারিনি ইওর অনার, আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি। মিস্টার পাঠক, আপনি কি ওনার মেডিকেল এক্সামিন করিয়েছিলেন? আগে হ্যাঁ ইয়োর অনার, ওনার পুরোপুরি পরীক্ষা হয়েছে আর ডক্টর বলেছেন যে মানসিকভাবে ইনি পুরোপুরি সুস্থ ইয়োর অনার, ওনার কোনো রকম অসুস্থতা নেই। এই কারণে ইয়োর অনার, প্রসিকিউটর মহোদয়ার সেই তথ্য যে আমার মক্কেল মানসিক অসুস্থতার কারণে এই হত্যা করেছে, সেটার এই মুহূর্তে কোনো ভিত্তি নেই। মিস্টার পাঠক, আগে আগে আপনি তো নিজের পায়ে কুরুল মারলেন। সেটা কিভাবে? এটা প্রমাণ করে যে মুগ্ধা দেবীর কোনো মেন্টাল প্রবলেমই নেই। আপনি তো ওনার শাস্তি আরো বাড়িয়ে দিলেন। সেটা কেন? আমি এক্সপ্লেন করছি। যেহেতু আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে ওনার মেন্টাল স্ট্যাটাস একদম ঠিক আছে, তো ইওর অনার, তার মানে তো এটাই হলো যে উনি এই সমস্ত খুন পুরো সজ্ঞানে করেছেন, মানে কোল্ড ব্লাডেড মার্ডার। আগে তো শাস্তি খানিকটা হলেও কম করা যেত, কিন্তু এখন তো ফাঁসি পাক্কা। ইয়োর অনার, মনে হচ্ছে এই প্রসিকিউটর মহোদয়া আমাদের থেকেও 4 কদম এগিয়ে রয়েছেন। ইনি সাজার কথা বলছেন, সাজা কমানোর কথা বলছেন, যেখানে আদালত এখনো পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। আর এই যে কথাটা উনি বললেন যে আমার মক্কেল হত্যাকারী, সেটার কোনো প্রমাণ, কোনো সাক্ষ্য বা সাক্ষী ইনি এখনো পর্যন্ত পেশ করতে পারেননি এই আদালতে। এই ব্যাপারটা পরে ভাবা যাবে মিস্টার পাঠক, আগে ফ্যাক্টের উপর অ্যাক্ট করা যাক। এক্সকিউজ মি, মুগ্ধা দেবী, আপনার এই কাহিনী অনুসারে এই 4 জন লোক কিভাবে মারা গেছে সেটা তো আপনি আমাদের ভালোভাবেই বলেছেন। ক্যামেরাম্যান ভরত, অ্যাঙ্কার কোয়েল, তান্ত্রিক নিরঞ্জন আর সাউন্ডম্যান মদন। ইওর অনার, আমি জানি যে মদনের বডি এখনো রিকভার হয়নি, সেই জন্য তাকে মৃত ঘোষণা করা যায় না। কিন্তু কি করা যায়? মার্ডার 4টে হোক বা 5, শাস্তি তো মৃত্যুই, তাই না? সুজিত, ওই ডকুমেন্টারি ডাইরেক্টর, লাস্টে তো শুধু আপনারাই দুজন বেঁচে ছিলেন, কারেক্ট? হ্যাঁ। তাহলে এরপর কি হলো মুগ্ধা দেবী, আপনি আমাদের বলবেন প্লিজ? ব্যাস, এনাফ। যদি এবারে আমাদের মরতেই হয়তো ওকে মেরে মরবো। লেটস গো। কোথায় সুজিত? সেই জায়গায় যেখানে ওই ছেলেটা নিজের প্রাণ দিয়েছিল, সেই ঘরটাতে। চলো। সুজিত ওয়েট, সুজিত ওয়েট, সুজিত, সুজিত শোনো। ওই পাখাটা দেখতে পাচ্ছ? ওখান থেকেই ঝুলে ছেলেটা নিজের প্রাণ দিয়েছিল। মানছি যে ওর সঙ্গে ভুল হয়েছে, কিন্তু তাতে আমাদের দোষটা কোথায়? তুমি শুনতে পাচ্ছ? কোন শত্রুতার বদলা নিচ্ছ তুমি আমাদের থেকে? সুজিত প্লিজ রিল্যাক্স। না সুজিত, লেটস গেট আউট অফ হিয়ার। না মুগ্ধা, আজ ওকে জবাব দিতেই হবে। আমরা তো শুধু ওর গল্পটা সবার সামনে আনতে চেয়েছিলাম। এটাই কি আমাদের ভুল? সামনে এসো, যেখানেই আছো তুমি সামনে এসো, সামনে এসো বলছি। সুজিত না, সুজিত ডোন্ট গো। সুজিত, আই এম সেইং সামথিং, ডোন্ট গো দেয়ার। সুজিত ডোন্ট গো। সুজিত, মুগ্ধা! সুজিত, মুগ্ধা, আমাকে বাঁচাও, কেউ আমাকে টানছে। মরে গেছে। পালিয়ে কোনো লাভ হবে না। হাই মুগ্ধা, শুটিং খেলবে? বাঁচাও, বাঁচাও। কেউ জানে না তুমি এখানে আছো।
ওয়েলকাম টু মাই শো। মৃত্যুপুরীতে স্বাগত। তার মানে যেই মারা যায় তারা এক এক করে ভূত হয়ে ফিরতে থাকে আর আপনাকে ভয় দেখাতে থাকে। ভেরি ইমপ্রেসিভ। শুরুতে তো একজন ভূত ছিল, কিন্তু এন্ড অফ দ্য স্টোরি ইওর অনার 7 জন ভূতকে দেখা যাচ্ছে। আর এই সুচিত যে আপনার কাহিনী অনুসারে জানলার বাইরে দিয়ে পড়ে গিয়ে মারা যায়, রাইট? ইওর অনার, আমি বলছি সুজিতের লাশ কোথায় আর কিভাবে পাওয়া যায়। সুজিতের লাশ কোনো জানলার বাইরে নয়, বরং কলেজের ভেতরেই পাওয়া যায়। এই গ্লাসের টুকরো এই দিয়েই ওকে মারা হয়েছিল। অ্যান্ড ইওর অনার, আমার এখানে বলার প্রয়োজনও নেই যে এতে কার আঙুলের ছাপ রয়েছে। কি মিসেস সেঠি? কি মুগ্ধা দেবী, আমি ঠিকই বলছি তো? মিস্টার পাঠক, আই নো আপনার মনে এই প্রশ্ন উঠছে যে মিস পুরী, হোয়াট ইজ দ্য মোটিভ? ইওর অনার, মোটিভ নেই তার মানে তো এটা নয় যে এই মহিলাকে এখান থেকে যেতে দেওয়া হোক। একটা নয়, বরং 4-4টে খুন করেছেন উনি। আর এই 4 জনেই ওনার দিকে ইশারা করছেন যে এই মুগ্ধা সেঠি আমাদের খুন করেছেন। আর সেই মোটিভ কি সেটা তো আমরা তখনই জানতে পারবো যখন সেই লাশেদের ভেতরে কেউ এখানে এসে আমাদের পুরো ঘটনাটা বলে। আর সেই লাশ আমি। মদন, অর্ডার অর্ডার। হ্যাঁ মদন, ওই গ্রুপের সাউন্ড রেকর্ডিস্ট, যাকে আপনারা সবাই মৃত ভাবছেন। কিন্তু ওপরওয়ালা আমাকে এই দিনের জন্যই বাঁচিয়ে রেখেছিলেন, যাতে আমি কোর্টে এসে বলতে পারি সেই রাতে ঠিক কি হয়েছিল। মদন, তুমি তো ওই কম্পিউটারে। বাহ মুগ্ধা দেবী, আপনি অ্যাক্ট্রেস না হয়ে একজন রাইটার হতে পারতেন। কত রকম গল্প বানান আপনি। হ্যাঁ, আমার কপাল ভালো তাই, নাহলে তো এই মহিলা আমাকে অন্যদের সঙ্গে মেরেই ফেলত। সেই রাতে ঠিক কি হয়েছিল আপনি আমাদের বলবেন প্লিজ? ইওর অনার, সেই রাতে পুরো আমাদের টিম মুগ্ধার সাথেই কলেজে যায়। কিন্তু যতই রাত বাড়তে থাকে মুগ্ধার ভেতরে এক অদ্ভুত রকমের বদল ঘটতে থাকে। আমার এখানে হঠাৎ কিরকম দম বন্ধ লাগছে। সুজিত, আমরা কি শুটিংটা কাল করতে পারি? মুগ্ধা, এটা পসিবল নয়। শুধু আজ রাতের জন্যই পারমিশন পেয়েছি। ডোন্ট ওয়ারি, ব্যাস কয়েক ঘন্টারই তো ব্যাপার। তোমরা বুঝতে পারছো না কেন? আমার শরীর ঠিক নেই। আর তাছাড়া এরকম লোকেশনে এসে আমার মাইন্ড। আপনার মাইন্ডে কি হয়? কিছু না, টেক করো। ওই ওখানে ওখানে সামনে কি আছে? একটা পুরো হাত। মুগ্ধা, ওখানে কেউ তো নেই। তোমরা আমাকে পাগল ভাবো তাই না? আমি জানি ওখানে কিছু আছে। আমি নিচে গিয়ে দেখছি। মুগ্ধা, মুগ্ধা, মাথাটা পুরো খারাপ। কার আইডিয়া ছিল ওকে এখানে আনার? ইডিয়েট, অনেক বড় অ্যাক্ট্রেস উনি। ওনার জন্যই আমাদের ডকুমেন্টারি হিট হয়ে যাবে। মুগ্ধা, দাঁড়াও, আমি দেখছি। মুগ্ধা, এসব কে করলো? ওই মেরেছে ওকে। ও কে মেরেছে? ওই যে কলেজে লুকিয়ে আছে, ও সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। তারপরে আমরা সবাই ভয় পেয়ে যাই। ভরতকে নিয়ে আমরা যখন হসপিটালের দিকে যাচ্ছিলাম, মুগ্ধা দেবী আবার গায়েব হয়ে যায়।
মুগ্ধা আবার কোথায় গেল? তোমরা এখানেই দাঁড়াও, আমি ওই দিকটা দেখে আসছি। মুগ্ধা! 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 আমাকে মারার প্ল্যান করেছিলে না তোমরা সবাই? এবার তোমরা সবাই এক এক করে মরবে, সবাই মরবে। মুগ্ধা দেবী কি করছেনটা কি? মদন, মদন, মদন! আর তারপর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি কোনো একটা হসপিটালে আছি। আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়, তাই আমি কিছুদিন সেখানেই থাকি। কিন্তু আজ সকালে যখন আমার সব কিছু মনে পড়ে যায় তখন আমি ফিরে আসি। ডক্টর বলেন যে এই মহিলা একদম ঠিক আছে, কিন্তু আমি দেখেছি এর আসল পাগলামো, এমন পাগলামো যে যা আমার বন্ধুদের জীবন কেড়ে নিয়েছে। শি ইজ দ্য সাইকো কিলার জজ সাহেব, সাইকো কিলার। যদি একে বাইরে ছেড়ে দেন তো না জানি আরো কত লোকের জীবন চলে যাবে। অর্ডার, অর্ডার! তাহলে বলুন মিস্টার পাঠক, এখনো কি আপনার এটাই মনে হয় যে আপনার ক্লায়েন্ট নির্দোষ? আরে এখন তো মৃতও বলে উঠেছে, এখন তো এই সত্যিকে অস্বীকার করতে পারবেন না। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি রাখা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বিকাশবাবু, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। দেখুন, আমি যেটা সত্যি সেটা আমি বদলাতে পারি না, আর আমি আপনার স্ত্রীর এই কেসটা লড়তে পারবো না। আমি একজন হত্যাকারীর কেস লড়তে পারবো না। বাট মিস্টার পাঠক, অ্যাটলিস্ট ওর খুব প্রয়োজন আপনাকে, আপনি ওর সাথে দেখা করুন। ওনার উকিল নয়, একজন ডক্টরের দরকার। ঠিক আছে মিস্টার পাঠক, বুঝতে পারছি। প্রথমে তো আমারও মনে হয়েছিল যে মুগ্ধাকেই হয়তো কেউ ফাঁসাতে চেষ্টা করছে। এনিওয়েজ, আপনি এই কেসের জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আই এম সরি। নে বদ্রি, মার। না নন্দু, আমি খাবো না রে। যখন থেকে আমি ওই ওপরে অদ্ভুত কাণ্ড দেখেছি তখন থেকে আমি খাওয়াই ছেড়ে দিয়েছি। খুব ভালো, খুব ভালো। আমি জানি যে মদ খাওয়া খুব বাজে জিনিস। চল, মার। আরে আজকে এখনো অবধি আমি নেশা করিই নি, তাহলে এই জানলার শব্দ হচ্ছে কেন? খুলছে, বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে, খুলছে। দেখো দেখো নন্দু, কি হচ্ছে ওখানে? আচ্ছা চল, চল দেখি কি হচ্ছে। চল, তুই না একেবারে ভিতু। চল বদ্রি, তুইও না মদ খেয়ে খেয়ে কি সব দেখছিস? মনে হয় কেউ ক্লাসে লুকিয়ে আছে। চল চল, ওকে বাইরে বের করি। আয় চল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বদ্রি, যেই হোক না আজও রেসপার ওসপার করে ছাড়বো। দেখ না কি অবস্থা করি ওর। কি হচ্ছে? আরে আমি তো এটাতে লাশটাকে ঝুলতে দেখেছিলাম। নন্দু!
কলেজে দ্বিতীয়বার হলো যে কেউ মারা গেল, আর সেখানে শুধুই তুমি ছিলে। বল কি ব্যাপার, নন্দুর সাথে কি করেছিলিস তুই? স্যার আমি বাবার দিব্যি খেয়ে বলছি স্যার, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। নন্দুর তো শ্বাসকষ্ট হয়েছিল আর মারা গেল। ভগবানকে অনেক ধন্যবাদ, এই আত্মার কবল থেকে আমি বেঁচে গেছি। এই সব কিছু আত্মাই করেছে স্যার। আত্মা? হ্যাঁ স্যার, আত্মা। প্রথমে তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না স্যার, যখন আমি আমার নিজের চোখে দেখলাম তখন বিশ্বাস করলাম। ওই কলেজে যেই যায় সে আর ফিরে আসে না স্যার, ওকে ভূতই মেরে ফেলে স্যার। ওখানে ভূত আছে স্যার। বাজে কথা বন্ধ কর। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যে কথা বলছি না। ওই ম্যাডাম বুদ্ধিমতী ছিল বলে পালিয়ে গেছিল। ওখানে ভূত আছে স্যার, ভূত ভূত আছে ওখানে। চলো দেখা যাক এর ভেতরে কোন ভূতের আত্মা ফাত্তা এসব আছে। আত্মা বললি? হ্যাঁ, আমি তো পরমাত্মাকে মানি, আত্মাকে না। আরে ওই হলো বরুণ ভাই, ওটাই। দেখি না ভেতরে কোন আত্মা ফাত্তা আছে। ফাঁসি দেখেছো বরুণ ভাই, ফাঁসি। বাইরে চল, চলো। বরুণ ভাই, তুমি কি এখানে কিছু দেখতে পেলে? হ্যাঁ, একটা হাতের মতো, একটা পোড়া হাতের মতো কিছু ছিল। বরুণ ভাই, ও হাত নয়, লাথি খাবে আমার কাছে। কেউ যদি আমাদের সাথে এরকম ফালতু মজা করে না, তাহলে এত মা কালী দিব্যি বলছি বরুণ ভাই, ওকে চর ঘুষি লাথি একদম কান ধরে একদম কান পাটিয়া। বরুণ ভাই, আরে বরুণ ভাই, ভূত না ভূত। আরে একটু শান্তি দে দাঁড়া। ভূত কাকা একটু মুখটা দেখাও। বল তুই কে, নাহলে মেরে মেরে তোকে একদম আসল ভূত বানিয়ে দেবো বলে দিচ্ছি। আমার নাম নাগেশ, আর এগুলো সব আমি আমার বসের জন্য করি। কে তোর বস? বিল্ডার মারবা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার আমি আপনাকে সব সত্যি কথা বলতে রাজি আছি। বলুন বলুন। স্যার আমার নাম সুনীল মারোয়া।
আর পেশায় আমি একজন বিল্ডার। আমি ওই কলেজের জমিটা কিনে ওখানে একটা মল বানাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু স্যার ওই কলেজের মালিক অনেক বেশি টাকার ডিমান্ড করছিল স্যার, 90 কোটি, যেটা আমার বাজেটের বাইরে ছিল। যখন মুগ্ধা ম্যাডাম আর টিভি ক্লিউদের ওই কাণ্ডটা হয়েছিল তখন মিডিয়াতে খবরটা ছড়িয়ে যায় যে ওই কলেজে কোনো ভূত বা আত্মা আছে। তখন আমার মাথায় একটা আইডিয়া এলো, যে ধোঁয়া মুগ্ধা সেটটি উঠিয়েছে তাতে হাওয়া দিয়ে আগুন ধরাবো আমরা। তুমি ওই কলেজে চলে যাও আর সেখানে ভূত সেজে সবাইকে ভয় দেখাও। এই নাও। এত টাকাতে নকল কি সাহেব, আসল ভূত হয়ে যাব। কিন্তু আপনি এগুলো করছেন কেন? একবার ওই কলেজের ওপরে ভূত বাংলার ছাপ পড়ে গেলে মার্কেটে ওর দাম অর্ধেকের চেয়েও কমে যাবে। আর তারপর আমি খুব কম দামে কলেজটাকে কিনে ওখানে একটা মল বানাবো। কিন্তু আমি জানতাম না জজ সাহেব যে এতে নন্দুর প্রাণ যেতে পারে আর পুলিশ কেস হতে পারে। সুজিত আর ওর ডকুমেন্টারি টিমকেও কি নাগেশ? না না, সেটা তো অনেক আগের কথা। নাগেশকে আমি ওখানে অনেক পরে পাঠিয়েছিলাম। আমি আর নাগেশ নন্দুর মৃত্যুর জন্য কোনোভাবে দায়ী নই। তাহলে মিস্টার বর্মা, আপনার বক্তব্য যে কলেজ হন্টেড ছিলই না? মোটেই না। নাগেশ ওখানে 4 দিন আর 4 রাত ছিল। যদি এরকম কিছু ওখানে থাকতো তাহলে নাগেশ নিশ্চয়ই আমাকে জানাতো। ওই কলেজে না কোনো ভূত আছে না কোনো আত্মা। অর্ডার অর্ডার। মিস্টার পাঠক, আপনি শুনলেন তো যে ওই কলেজ হন্টেড ছিলই না? দোষী তো আপনার ক্লায়েন্টই। কিন্তু আমার মাথায় এটা আসছে না যে আপনি এই কেসটাকে প্রলং কেন করছেন, ছেড়ে দিচ্ছেন না কেন? দেখুন, আমার এই কেসটা না ছাড়ার দুটো কারণ রয়েছে মিস পুরি। প্রথমত তো আমি মারোয়া বাবুর বক্তব্যটা শুনতে চাইছিলাম, আর দ্বিতীয়ত এটা যে ছাড়ুন না, বলার কি আছে, দেখিয়ে দিচ্ছি আমি, যদি আপনি অনুমতি দেন তো ইওর অনার। অনুমতি দিলাম। এটা কি মিস্টার পাঠক? ডকুমেন্টারি ফিল্ম? এতে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কি বলতে চাইছেন? না, এই চলচ্চিত্রটা আলাদা। এটা আমার সহায়করা মিলে বানিয়েছে। সম্ভবত এটা বোঝাতে যিনি সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন মদন বাবু, উনি আপনাকে সাহায্য করতে পারেন। ইওর অনার, আমি মদন বাবুকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। মদন, তোমরা এই যে ডকুমেন্টারি ফিল্ম বানাতে চাইছিলে এই ভুতুরে কলেজের উপর, এটা ভাবনাটা কার ছিল, আইডিয়াটা কার ছিল? আইডিয়া তো সবারই ছিল, কিন্তু মেন প্ল্যান সুজিতের ছিল। তো এই গোটা বিষয়টাতে কতগুলো ক্যামেরা লাগানো হয়েছিল ওখানে? আগে একটাই ছিল, যেটা আমাদের ক্যামেরাম্যান ভরতের সঙ্গে ছিল। একটাই ক্যামেরা ছিল? হ্যাঁ। না 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 না, ভুল বলছেন আপনি। কেননা যতদূর আমি জানি যে ওখানে একটা নয় অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। দেখুন দেখুন, এই ফুটেজটা দেখুন। দেখুন, কলেজের সমস্ত জায়গায় লাগানো রয়েছে। বায়োলজি ঘরে, কেমিস্ট্রির ঘরে, কম্পিউটার রুমে, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। কিন্তু এই ফুটেজে তো ক্যামেরা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, সেটা দেখা যাচ্ছে না কারণ সেগুলোকে বের করে নেওয়া হয়েছে। কিন্তু যেখানে যেখানে দেওয়ালে লাগানো হয়েছিল সেই চিহ্নগুলো এখনো সেখানে রয়েছে, আপনি দেখুন। আগে এই ব্যাপারে আমি কিছু জানি না। মাঝখানে কথা বলো না, যখন জিজ্ঞেস করব তখন উত্তর দিও, ঠিক আছে? শুধু দাগ দেখিয়েই আপনি এটা বলতে পারেন না যে সেখানে ক্যামেরা ছিল? আরো ক্যামেরা ছিল, সব মিলে সেখানে 15টা ক্যামেরা ছিল। আর শুধুমাত্র ক্যামেরা নয়, অন্যান্য উপকরণও সেখানে লাগানো হয়েছিল। আচ্ছা মদন বাবু, এটা বলুন তো, এই ডকুমেন্টারির বাজেট কত ছিল? স্যার, এটা একটা ছোট ডকুমেন্টারি ছিল। বাজেট ওই প্রায় 6-7 লাখ। 6-7 লক্ষ? নাকি পুরো 20 লক্ষ? পুরো 20 লক্ষ টাকা ইওর অনার, পুরো 20 লক্ষ টাকা খরচ হয়েছিল এই ডকুমেন্টারিতে, যেটার বাজেট সুজিত তার ল্যাপটপে বানিয়েছিল। আর এটা হলো ল্যাপটপ থেকে বের করা প্রিন্ট আউট ইওর অনার। মদনবাবু, আমার এখন মনে হচ্ছে যে আপনি রয়েছেন এই খেলাটার পিছনে। আপনি আপনার দলের সদস্যদের খুন করেছেন আর তারপর বেচারি মুগ্ধাকে ফাঁসিয়েছেন। আপনি করেছেন এইসব। না, এই সমস্ত প্ল্যান সুজিতের ছিল। আমরা ওখানে একটা ডকুমেন্টারি ফিল্ম নয়, একটা হরর ফিল্ম বানাতে গিয়েছিলাম। হরর ফিল্ম? কিন্তু আমরা তো ডকুমেন্টারি বানাচ্ছি। গাইজ, ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে যদি আমরা ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাই তাহলে শুধুই নাম হবে, টাকা নয়।
আরে গাইজ, টাকা তো থিয়েটারে আছে। ওয়েল, হরর ফিল্ম। দেখ, আমি ছোটখাটো থিয়েটারে অ্যাক্টিং করি, তোদের এসব ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, হলিউডকে দেখ। প্রতি বছর হলিউড থেকে কত ফিল্ম আসে, যেখানে লোকজন বলে যে এটা শুধু একটা ডকুমেন্টারি ফুটেজ, যেখানে আসল লোকজন মারা গেছে, আর সেই রিয়েল লাইফকে দেখার জন্য লোকজন থিয়েটারে যায়, আর ফিল্ম হিট। আমরাও সেটাই করব। ভরত, তুই বল। এক্স্যাক্টলি গাইস, হি ইজ রাইট। ওই দিন আমরা পুরো কলেজে অ্যাক্টর হয়ে নিজেদের ডেথ ফেক করে দেখাবো, আর ওই সমস্ত ফেক মৃত্যুতে একজন অ্যাক্টর অরিজিনাল হবে, মুগ্ধা। কিন্তু ওই প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানবে না। কিন্তু কেন? যখন সব কিছুই ফেক, তখন ওকেও ইনভলভ করো। না ভাই, এটা রিস্কি হবে। ও যদি কাউকে বলে দেয় তখন? আর বস, আসল এক্সপ্রেশন তো তখনই পাবো যখন ওর মনে হবে যে ওর সঙ্গে যা কিছুই হচ্ছে সব কিছুই রিয়েলে হচ্ছে। একটুখানি ভাবো, আমাদের হিডেন ক্যামেরা ওর রিয়েল অ্যাকশনকে ক্যাপচার করবে। বস, এই পারফরমেন্স রিয়েল পারফরমেন্স হবে, আর অডিয়েন্স তো পাগল হয়ে যাবে। হ্যাঁ, আর যখন মুগ্ধা সত্যিটা জানতে পারবে যে এইসব নকল ছিল তখন? আরে ততক্ষণে আমাদের তো সবকিছু শুট হয়ে যাবে, তারপরে আমরা ওকে সবকিছু নিজেরাই বলে দেবো। আর যদি ও তারপরেও নাটক করে, তাহলে আমরা ওকে আমাদের ফিল্মে শেয়ার দিয়ে দেবো। আই এম শিওর ও রাজি হয়ে যাবে। কিন্তু গাইজ, দিস ইজ দ্য অনলি ওয়ে, উই হ্যাভ টু ডু ইট। সো গাইজ, টেল মি, আর ইউ গাইজ ইন অর নট? কাম অন গাইজ। ঠিক আছে। ইয়েস। মানে সব কিছুই নকল ছিল? হ্যাঁ, ওই সাউন্ড এফেক্ট, স্মোক এফেক্ট, আওয়াজ, সব কিছুই প্রপস ছিল, আর বাকিটা আমরা করি। ওই বোর্ডে লেখাটা এক্সেট্রা। তাহলে ওই সমস্ত হত্যা, মৃত্যু, ওই সবই নকল ছিল। সবার আগে ক্যামেরাম্যান ভরতের মৃত্যু। যে দেওয়ালের দিকে ও পিছন ফিরে দাঁড়িয়েছিল, সেখানে হুক ছিল, যেখানে কেবল ছিল। সেই কেবলের সাহায্যে ও উপরে উঠে যায়, আর যখনই কেবল রিলিজ করা হয় ও নিচে পড়ে যায়, আর আর মরে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। নিরঞ্জনের কাটা মাথা, ওটা 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 কিভাবে? কেমিস্ট্রি ল্যাবের নিচে একটা ট্রলি আছে, যেখানে ও শুয়ে পড়ে, আর হাতে গ্লাভস পরে নেয়। এরকম মনে হয় যেন কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই হাতটা ও নিজেই। কিন্তু কোয়েল তো ওই রক্তে ভরা বাথটব। সেটা নকল রক্ত ছিল। কোয়েল এটা ভালোভাবেই জানতো যে ওকে কি করতে হবে, ওকে ভেতরে এসে পড়তে হবে। ওই বাথটবের নিচে একটা ফলস বাটন ছিল, যার সাহায্যে কোয়েল লুকিয়ে পড়ে। ম্যাজিকে প্রায় এরকম হয়ে থাকে, যাতে যাতে ওপর থেকে মনে হয় কেউ ডুবে যাচ্ছে। তাহলে কি সুজিতেরও হত্যার গল্পটাও এরকমই, পুরো মিথ্যা? না, ও জানলা দিয়ে পড়ে যায়নি, বরং জানালার বাইরে পড়ে যাওয়ার অ্যাক্টিং করছিল। জানলার বাইরে কার্নিশে দাঁড়িয়ে পড়ে। এই যে আপনি বলছেন যে এই সমস্ত মৃত্যু সব সাজানো ছিল, মিথ্যা ছিল, ভুল ছিল, তো সত্যিটা কি ছিল? সত্যি যে মৃত্যুটা হয় সেটা দেখেছিলেন আপনি? না, আমি দেখিনি, আর না আমার এর পেছনে কোনো হাত আছে, আই সোয়ার। তো মদন, এই যে এখানে এই চলচ্চিত্রে যে ছবিটা উঠেছে তোমার, সেটাতে এটা স্পষ্ট যে আগে থেকেই তুমি করেছিলে এটা সুজিত? হ্যাঁ, এর ঠিক আগে একটা অটোমেটিক ওয়্যার দিয়ে নিরঞ্জন আমাকে পেছন থেকে টেনে নেয়, যেটা আমি আগেই পায়ে লাগিয়ে রেখেছিলাম। এরপর আমাকে যাতে কেউ দেখে না ফেলে, তার জন্য আমি ছাদের কার্নিশে লুকিয়ে পড়ি। কিন্তু আমার ভুল হয়ে যায়, আমার পা পিছলে যায় আর আমি নিচে পড়ে যাই আর অজ্ঞান হয়ে যাই। কিন্তু কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফেরে, তখন মাথায় গুরুতর আঘাত লাগার কারণে আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। আমি কিছু চিন্তা না করেই ওখান থেকে চলে আসি আর অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুলি তখন হসপিটালে ছিলাম, যেখানে আমার চিকিৎসা চলছিল, আর জ্ঞান ফেরার পরে আমি বাড়িতে চলে আসি। আর তখন আমি জানতে পারি আমার বন্ধুদের মৃত্যুর ব্যাপারে আর এই কেসটার ব্যাপারে। কিন্তু এই মৃত্যু তো নকল ছিল,
তাহলে কিভাবে আসল হয়ে গেল? এইসব জানার জন্য আমি পুলিশের কাছে যাচ্ছিলাম ঠিক। হ্যালো, বেঁচে আছো তো? কে? যদি বাঁচতে চাও, কে বলছেন? সেই যে তোমার বন্ধুদের প্রাণ নিয়েছে, যদি তুমি তোমার নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে সেটাই করবে যেটা আমি তোমাকে বলবো। দেখো, আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি। 1 কোটি। হোয়াট? হ্যাঁ, 1 কোটি ক্যাশ টাকা আজকে রাতেই পেয়ে যাবে তুমি। শুধু আদালতে কালকে এটাই বলবে যেটা আমি তোমাকে বলবো। 1 কোটি টাকার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি ভাবলাম যে আমার বন্ধুরা তো আর ফিরে আসবে না, তাই আমি ওই লোকটার কথা মেনে নিলাম আর একটা নির্জন জায়গায় গিয়ে টাকা নিয়ে নিলাম। আর তারপরে আদালতে এসে মুগ্ধা দেবীর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিই। ওই ব্যক্তির সঙ্গে তোমার দেখা হয়েছিল যার কথা মতো তুমি এই মিথ্যা বয়ান দিয়েছিলে? আগে স্যার, যখন আমি টাকা নিতে যাই তখন ওই লোকটার সঙ্গে দেখা করি। খুব ভালো, তো বলুন আমাদের কে সেই ব্যক্তি? স্যার, আমি ওই লোকটার চেহারাটা দেখতে পারিনি, শুধু আওয়াজ শুনতে পাই, তাও নকল আওয়াজ। ট্রাস্ট মি স্যার, এছাড়া আমি সত্যিই কিছু জানি না। আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রথমে আপনার বন্ধুরা মরার অ্যাক্টিং করেন, কিন্তু তারপরে তারা সত্যিই মারা যান। যদিও প্রমাণ এখনো বলছে যে এই খুন মুগ্ধা দেবী করেছেন। মিস পুরী, এই গল্পে এখন আরো একটা চেহারা, আরো একটা নাম, আরো একটা পাত্র জুড়ে গিয়েছে। কার চেহারা, কার নাম? কারণ যতক্ষণ না সে আমাদের সামনে আসছে মিস্টার পাঠক, আমাদের কাছে সেই চেহারা, সেই নাম তো মুগ্ধা দেবীরই থাকবে। মিস পুরী, যখন আমি এই অবধি পৌঁছে গিয়েছি তখন শেষ পর্যন্ত পৌঁছতেও খুব একটা সমস্যা হবে না আমার। কিন্তু কিভাবে মিস্টার পাঠক? এটা একটা খুবই জটিল কেস, যেখানে একটা মাস্টার প্ল্যানের পিছনে আর একটা মাস্টার প্ল্যান রয়েছে। মিস্টার পাঠক, যতক্ষণ আপনি এর শেষ অবধি না যাচ্ছেন ততক্ষণ আই এম অ্যাফ্রেড যে আপনার ক্লায়েন্ট বিপদের মধ্যে আছে। আমি আবেদন করছি আদালতের কাছে যে এই কেসের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হোক। 1 ঘন্টা পর আমি এই কেসের অন্তিম তথ্যটা পেশ করব। এই আদালত 1 ঘন্টার জন্য মুলতবি করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। দেখো মদন, তোমার কথায় আমার বিশ্বাস রয়েছে। এখনো পর্যন্ত তুমি যা বলেছো সেগুলো সত্যি, কিন্তু এই যে পুরো ব্যবস্থাটা করা হয়েছিল, ওই কেবল, ওই শব্দগুলো ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু তুমি তো জানতে না, তুমি এগুলো করেছিলে। আগে হ্যাঁ, একদিন আগেই রাত্রে আমি সব সেটিং করি। আচ্ছা মুগ্ধা, নিরঞ্জনের যখন হত্যা হয়েছিল, ওই নকল হত্যা আর কি, সেই সময় তুমি কাউকে ফোন করেছিলে তোমার ওই দূরভাষ যন্ত্র থেকে? হ্যাঁ মিস্টার পাঠক, আমি আমার স্বামী বিকাশকে ফোন করেছিলাম। কিন্তু সেই কলের উত্তর একটু অন্যরকম এসেছিল। বিকাশ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। বিকাশ, মাত্র তোর মৃত্যুই এখান থেকে তোকে নিয়ে যেতে পারে। আগে এই যে কণ্ঠস্বরের কথা বলছেন মুগ্ধা দেবী, এইটা তুমি কিভাবে করেছিলে মদন? আগে ফোনের কোনো স্পেশাল এফেক্ট ছিল না, কিন্তু আমি নিজেই কনফিউজ ছিলাম যে এটা হলো কি করে। আচ্ছা চলো। মুগ্ধা, যখন কোয়েলের ওই বাথটবে যখন ঘটনাটা ঘটলো, যখন এই দুর্ঘটনা ঘটলো, সেই সময়ও তোমার ফোনে একটা কল এসেছিল। আমার স্বামী বিকাশ আমায় ফোন করেছিল, কিন্তু এর অনার সেইবারও একমাত্র তোর মৃত্যুই এখান থেকে তোকে নিয়ে যেতে পারে। স্যার, এইবারেও সেই আওয়াজই ছিল, কিন্তু স্যার আই সোয়ার আমাদের মধ্যে কেউ ছিল না। ইয়নার, এটা সত্যি যে এদের মধ্যে কেউই সেই কণ্ঠস্বরটা বের করেনি, কারণ সেই কণ্ঠস্বর বিকাশের ছিল। ইয়ন, অর্ডার, অর্ডার। এই আপনি কি কথা বলছেন পাঠক স্যার? আরে ইনফ্যাক্ট আমাদের তো ফোনে কোনো কথাই হয়নি। তো এটা বলুন যে যখন আপনার স্ত্রী আপনাকে ফোন করেছিলেন তখন কোথায় ছিলেন আপনি? আমি বাড়িতেই ছিলাম। কার বাড়িতে? হ্যাঁ, আমি নিজের বাড়িতেই ছিলাম। অর্থাৎ ওই কলেজ থেকে 20 কিলোমিটার দূরে? হ্যাঁ। সম্ভবত আপনি এটা জানেন না যে এই যে দূরভাষ যন্ত্র হয় তার একটা ট্র্যাকিং নামক বস্তুও থাকে। ট্র্যাকিং থেকে জানতে পারা যায় যে ওই ব্যক্তির কাছে যেই মোবাইল ফোনটি রয়েছে সেই সময় মোবাইল ফোনটি কোনখানে রয়েছে।
আর এই তালিকা থেকে পাওয়া যাচ্ছে, আপনি দেখুন যে যেই সময় ফোন এসেছিল আপনার কাছে আপনি ওই কলেজেই উপস্থিত ছিলেন। এবার বলুন বিকাশ বাবু, আপনি ওই কলেজে যে ছিলেন সেটা তো প্রমাণিত হয়ে গেল আপনার সেলফোনের তালিকা থেকে, আর আপনি যখন কলেজে ছিলেন তার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এই যে পুরো কাণ্ড কারখানা চললো সেগুলো আপনিই করেছেন। এবার এগুলো কেন করলেন আপনি আমাদের বলুন, কেন আপনি আপনার স্ত্রীকে ফাঁসালেন, কেন করলেন এসব, কেন করলেন এরকম আপনি? হ্যাঁ, আমি সবকিছু করেছি। অর্ডার অর্ডার। মুগ্ধা এই ব্যাপারটা জানে না, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি মুগ্ধাকে ডিভোর্স দিতে চাইছি, কিন্তু কিন্তু পারছি না। কারণ যদি আমি এরকম করি তবে আমায় মেনটেনেন্স বাবদ ওকে প্রতি মাসে অনেক টাকা দিতে হবে, আর সেটা আপনি দিতে চাননি। মদন আর ওর টিম যেই রাতে ক্যাফেতে প্ল্যান ডিসকাস করছিল সেই সময় আমি ওখানেই ছিলাম। সবাই আছি আমরা। মুগ্ধাই আমাকে ওখানে পেমেন্ট কিভাবে হবে সেসব জানতে ওখানে পাঠিয়েছিল। আমি ওদের সব কথা শুনে ফেলি, আর আমি ওদের প্ল্যানের ওপরে এক বড় প্ল্যান বানাই। আমি ভেবেছিলাম যে যদি এই নকল মার্ডারকে আসল প্রমাণ করা যায় তবে ওকে ফাঁসানো যাবে। তাছাড়া ওর মানসিক অবস্থা ভালো নয়, তো ওর জেল হয়ে যাবে আর আমি স্বাধীন, আর সব কিছু আমার হয়ে যাবে। এইসব ভেবেই আমি রাতে কলেজে ঢুকে লুকিয়ে বসেছিলাম, ওদের সব কাণ্ড কারখানা দেখছিলাম। মদন আর ওর টিম ধীরে ধীরে মুগ্ধাকে ভয় দেখাতে লাগলো, আর মুগ্ধা ভয়ে অজ্ঞান হয়ে গেল। আমি ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজের প্ল্যান তৈরি করলাম। আর তারপর সব ডেড বডিগুলোতে মুগ্ধার ছাপ লাগিয়ে বাড়ি ফিরে আসি, আর ওর অপেক্ষা করতে থাকি। এটা জানতাম যে যাই হোক না কেন মুগ্ধা এবার বাঁচতে পারবে না। এই জীবনটাও কি বিচিত্র, তাই না? এই যে আপনি যে খেলাটা খেললেন নিজেকে মুক্তি দেওয়ার জন্য, সেটা আপনাকে সারা জীবনের জন্য বন্দী করে রেখে দেবে। ডিফেন্স, রেস্ট ইওর অনার। এই আদালত মিস্টার বিকাশ শেঠিকে ভরত নাগপাল, কোয়েল স্বরূপ, নিরঞ্জন শাস্ত্রী আর সুজিত দাসের খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করছে, আর মিসেস মুগ্ধা শেঠিকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে পুরী, সরি মিস পুরী, গতবার আপনি বলেছিলেন যে আপনি যেই ছেলেটা দেখেছেন আপনার তাকে পছন্দ হয়নি। আমার চেনাশোনা একটা ভালো ছেলে আছে, যদি আপনি বলেন তো আপনার সঙ্গে ওর দেখা করে দিতে পারি। নো থ্যাংক ইউ মিস্টার পাঠক। কিছু ছিল নাকি? না, না ছিল, না থাকবে।